ওয়েলকাম। 18 শতকের শেষের দিকে জার্মানির একটি মধ্যবিত্ত পরিবারে একটি ছেলের জন্ম হয়। এমন একটি সময় যে সময়কে অনেক ইতিহাসবিদ বিজ্ঞান ইতিহাসের খারাপ সময় বলে সম্বোধন করেছেন। কেউই জানতো না যে ছেলেটি 19 শতকের শ্রেষ্ঠ খেতাব এবং পদার্থবিজ্ঞানের ইতিহাসের শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়ে যাবেন। জি, অ্যালবার্ট আইনস্টাইনের কথাই বলছি। তার নামটি শোনার পরে আমাদের মাথায় কি আসে? বিভিন্ন থিওরিজ, যেমন টাইমস অফ রিলেটিভিটি, কোয়ান্টাম থিওরি অফ লাইট, বিগ ব্যাং থিওরি। এক কথায় বিজ্ঞান, রাইট? তবে কেমন হয় যদি আমি বলি তার নাম শোনার পরে আমাদের মাথায় রাজনৈতিক চিন্তাধারাও আসতো। জি হ্যাঁ, 1952 সালে যখন ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি চ্যাম উইজম্যান মৃত্যুবরণ করেন, তখন আইনস্টাইনকে ইসরায়েলের দ্বিতীয় রাষ্ট্রপতি হতে বলা হয়েছিল। তবে তিনি তা প্রত্যাখ্যান করে দেন। তাছাড়া তিনি একজন চিটারও ছিলেন। কি কারণে? ঠিক এরকমই আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জানার উদ্দেশ্যে চলো একটি কেস স্টাডি করা যাক বিশ্বের বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের উপর। 1879 সালের 14 মার্চ জার্মানির একটি উলম নামক শহরে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন অ্যালবার্ট আইনস্টাইন। তার পিতা হারমান আইনস্টাইন একজন বিক্রয় কর্মী এবং প্রকৌশলী ছিলেন। তার মা পাউলিন আইনস্টাইন পরিবারের বিভিন্ন অভ্যন্তরীণ দায়িত্ব পালন করতেন। তার একটি 2 বছরের ছোট বোন ছিল যার নাম ছিল মাজা। ততক্ষণে তাদের পরিবারটি মিউনিক নামক একটি শহরে চলে এসেছিল। সেখানে তার বাবা তার চাচা জ্যাকবের সাথে মিলে আইনস্টাইন অ্যান্ড সিও নামক একটি কোম্পানি চালু করেন, যেটি সরাসরি প্রবাহের উপর ভিত্তি করে বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি করে। এই কোম্পানিটির মাধ্যমে তার বাবা মোটামুটি সফলতা পান। আইনস্টাইন 5 বছর বয়সে মিউনিকের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে 3 বছর সেখানে পড়াশোনা করেন। তারপরে 8 বছর বয়সে তাকে লুইটপোল জিমনেশিয়ামে স্থানান্তরিত করা হয়। এটি মূলত মিউনিকের একটি মাধ্যমিক বিদ্যালয়, যেটি বর্তমানে অ্যালবার্ট আইনস্টাইন জিমনেশিয়াম নামে পরিচিত, কারণ সেখানে তিনি উন্নত প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকেই পদার্থবিদ্যা এবং গণিতে আইনস্টাইন অনেক পারদর্শী ছিল। 12 বছর বয়সে যখন মানুষের সঠিক বুঝি হয় না, তখন থেকে তিনি নিজেকে বীজগণিত, ক্যালকুলেশন এবং ইউক্লিডীয় জ্যামিতি শেখাতে শুরু করেছিল। 13 বছর বয়সে তিনি পিথাগোরিয়ান উপপাদ্যের একটি আসল প্রমাণ আবিষ্কার করে ফেলেছিলেন এবং তার গণিত এবং পদার্থবিদ্যার সাথে গভীর সম্পর্ক থাকার কারণে 12 বছর বয়স থেকে তার আত্মবিশ্বাস ছিল যে সম্পূর্ণ প্রকৃতিকে গাণিতিক কাঠামোর মাধ্যমে বোঝা যাবে। এটির প্রধানত 2টি কারণ ছিল। প্রথমত, 5 বছর বয়সে আইনস্টাইন একটি কম্পাস হাতে পেয়েছিলেন এবং কিভাবে কম্পাসের কাঁটাটি অদৃশ্য শক্তির কারণে দিক পরিবর্তন করে তা দেখে তিনি অনেক অবাক হয়েছিলেন। তখন থেকেই তার অদৃশ্য শক্তির প্রতি গভীর আকর্ষণ ছিল। দ্বিতীয়ত, 12 বছর বয়সে আইনস্টাইনের হাতে একটি জ্যামিতির বই আসে। তারপরে তিনি এতই মজা পেয়েছিলেন যে বইটিকে অ্যালবার্ট আজীবন পবিত্র ছোট্ট জ্যামিতির বই বলে উপস্থাপনা করেছেন। মূলত বইটি ছিল ইউক্লিডের একটি এলিমেন্টস এবং এই কারণে অ্যালবার্ট নিজেকে ইউক্লিডীয় জ্যামিতি শেখাতে শুরু করেছিলেন। 13 বছর বয়সে তিনি হঠাৎ খুব ধার্মিক হয়ে যান। স্রষ্টার গুণগান করে বিভিন্ন পণ্যক্তি এবং গান আয়ত্ত করেছিলেন স্কুলে। তবে যখন বৈজ্ঞানিক জ্ঞান অর্জন করতে থাকে তা ধীরে ধীরে কমে যায়, কেননা বৈজ্ঞানিক গবেষণাগুলোর সাথে তার ধর্মীয় বিশ্বাসের বিরোধ লেগে যাচ্ছিল, আর বৈজ্ঞানিক গবেষণাগুলো ছিল সরাসরি প্রমাণিত। যাই হোক, আইনস্টাইনের বয়স যখন 15 বছর, 1894 সাল, তখন তার বাবা এবং তার চাচা তৈরি করা আইনস্টাইন অ্যান্ড সিও নামক কোম্পানিটি একটি ক্ষতির সম্মুখীন হয়। মূলত 1894 সালে হারমান ও জ্যাকবের কোম্পানিটি মিউনিকে বিদ্যুৎ স্থাপনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছিল, তবে তা সফল হয়নি, কারণ তাদের অর্থস্থিতিতে সমস্যা ছিল। তাদের প্রযুক্তি উন্নতি করার জন্য আরো অর্থের প্রয়োজন ছিল, যা তাদের কাছে ছিল না। এটি তাদেরকে তাদের কোম্পানিটি বিক্রি করে আরেকটি নতুন সুযোগ খুঁজতে বাধ্য করেছিল, যে কারণে আইনস্টাইনের পরিবার ইতালির মিলানে চলে যায় এবং কয়েক মাস মিলানে থাকার পরে তাদের পরিবার পোভিয়াতে চলে যায়। তবে আইনস্টাইনকে তারা জুরিকে একটি ভাড়া বাসা রেখে এসেছিলেন, কারণ তার বাবার আশা ছিল আইনস্টাইন তড়িৎ প্রকৌশলী হবে। তবে তার মাথায় অন্য কিছুই চলছিল। সেখানেই 15 বছর বয়সে অ্যালবার্ট তার জীবনের প্রথম গবেষণাপত্র চৌম্বক ক্ষেত্রে ইথারের অবস্থা সংক্রান্ত অনুসন্ধান নামক গবেষণাপত্রটি প্রকাশ করেন। তবে তিনি খুবই একাকিত্ব অনুভব করছিলেন। বিদ্যালয়ের নিয়ম এবং শিক্ষাদানের পদ্ধতিতে অ্যালবার্ট বিরক্তি প্রকাশ করেন। অবশ্য এক শিক্ষক তাকে বলে দিয়েছিল যে তাকে দিয়ে কিছুই হবে না। তাই সবশেষে তিনি ডাক্তারের চিকিৎসাপত্রের অজুহাত দেখে মিউনিক থেকে পোভিয়াতে তার পরিবারের কাছে চলে যায়। তার পরিবার 6 মাস পর হঠাৎ অ্যালবার্টকে দেখে অবাক হয়ে যায়। তার উপর যে চাপ পড়েছিল তা তারা বুঝতে পেরেছিলেন। তাই ওই বছর তারা আইনস্টাইনকে আর কোনো স্কুলে ভর্তি করেননি। এরপর 16 বছর বয়সটি তার জীবনের একটি সুন্দর অধ্যায় ছিল, কেননা সেই বছরে অ্যালবার্ট একটি মেয়ের প্রেমে পড়েছিলেন।
1895 সালে 16 বছর বয়সে অ্যালবার্ট আইনস্টাইন সুইজারল্যান্ডের জুরিকে ফেডারেল পলিটেকনিক স্কুলে একটি ভর্তি পরীক্ষা দেন, যেখানে পদার্থবিদ্যা এবং গণিতে মার্ক অনেক ভালো আসে, তবে অন্যান্য বিষয়গুলোতে মার্ক অনেক খারাপ এসেছিল। তাই পরে ETH এর প্রধান শিক্ষকের উপদেশে তার মাধ্যমিক পড়াশোনা সম্পন্ন করার জন্য তাকে সুইজারল্যান্ডের আরাউতে জস্ট ওয়েন্টেলার কর্তৃক পরিচালিত আর্গোভিয়ান ক্যান্টনাল স্কুলে পাঠানো হয়, যেখানে তিনি মূলত ম্যাক্সওয়েলের তড়িৎ চৌম্বক তত্ত্ব নিয়ে পড়াশোনা করেছিলেন। প্রফেসর জস্ট ওয়েন্টেলারের পরিবারের সাথে থাকার সময় তিনি ওয়েন্টেলারের মেয়ে মিলেভা মেরিকের প্রেমে পড়ে যান, যার ডাকনাম ছিল মেরি। তাকে অ্যালবার্ট পরে বিয়েও করেছিলেন। 1896 সালে অ্যালবার্ট আইনস্টাইন তার বাবার আদেশে রিপাবলিক অফ জার্মানির সামরিক চাকরির যোগদান এড়াতে জার্মান জাতীয়তা আইন ত্যাগ করেছিলেন। সামরিক চাকরির যোগদান ছিল মূলত পুরুষদের জন্য শুরু হওয়া একটি নিয়ম, যেখানে পুরুষদের টানা 6 মাস সামরিক বাহিনীতে চাকরি করতে বাধ্য করা হয়েছিল। আর আইনস্টাইন তাই এড়িয়ে চলতে জার্মান জাতীয়তা আইন ত্যাগ করে ফেলেছিলেন, কারণ তিনি সেই সময়টি বৈজ্ঞানিক কাজে লাগাতে চেয়েছিলেন এবং এরপরে 5 বছর তিনি কোনো দেশের নাগরিক ছিলেন না। 17 বছর বয়সে তিনি সুইজারল্যান্ডের ফেডারেল পলিটেকনিক স্কুলে 4 বছরের জন্য গণিত এবং পদার্থবিদ্যা শিক্ষার ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তি হন। তবে আমার মতে পড়াশোনার পাশাপাশি আরও কোনো না কোনো একটা স্কিল অবশ্যই শেখা উচিত। এটা কেন বলছি আমি? অ্যালবার্ট আইনস্টাইন 1900 সালে স্নাতক হওয়ার পরে 2 বছর চাকরির জন্য ঘোরাঘুরি করার পরেও কোনো চাকরি পাননি। পরে তার এক সহপাঠী মার্সেল গ্রোসম্যানের বাবা তাকে বার্নে ফেডারেল অফিস ফর ইন্টেলেকচুয়াল প্রপার্টি নামক একটি সুইস পেটেন্ট অফিসে চাকরি জোগাড় করে দেন, তাও 3য় স্তরের। 1903 সালে সুইস পেটেন্ট অফিসে তার এই চাকরিটি স্থায়ী হয়ে যায়। তবে যন্ত্রের কলা কৌশল সম্পর্কে পূর্ণ দক্ষতা অর্জন করতে না পারা পর্যন্ত তার প্রমোশন হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছিল। এই অফিসে থাকাকালীন সময়েই তিনি 4টি গবেষণাপত্র প্রকাশ করেন, যাকে ইতিহাসে অ্যানুস মিরাবিলিস পেপারস বলে সম্বোধন করা হয়, যার মধ্যে রয়েছে ফটোইলেকট্রিক ইফেক্টস, ব্রাউনিয়ান মোশন, থিওরি অফ স্পেশাল রিলেটিভিটি, মাস এনার্জি ইকুইভ্যালেন্স। এই সবগুলো তিনি 1905 সালের মধ্যে প্রকাশ করেছিলেন, যে বছরকে অ্যালবার্ট মিরাকেল ইয়ার বলে সম্বোধন করেছেন। কেমন হয় যদি আমি বলি বিশ্বের এক বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন একজন চিটার ছিলেন। জি, 1903 সালের জানুয়ারিতে আইনস্টাইন তার পছন্দের নারী মিলেভা মেরিককে বিয়ে করেন। তবে অবাক হয়েছি তাদের সন্তানগুলোর দিকে তাকিয়ে। তাদের তৃতীয় সন্তান এডওয়ার্ড 1910 সালে জন্মগ্রহণ করেন। 1904 সালে তাদের দ্বিতীয় সন্তান হ্যান্স অ্যালবার্ট জন্মগ্রহণ করেন। তবে তাদের প্রথম সন্তান লিজারন আইনস্টাইন অবৈধ সন্তান ছিল, যে 1902 সালে জন্মগ্রহণ করেছিল, অর্থাৎ বিয়ের 1 বছর আগে। যখন মিলেভা মেরিক নেভি ছেড়ে গিয়েছিলেন তার পরিবারের সাথে দেখা করার জন্য, তখনই তিনি এই কন্যা সন্তানটির জন্ম দেন। 1986 সাল পর্যন্ত কেউই জানতো না যে তার অস্তিত্ব আছে। পরে যখন আইনস্টাইন এবং মিলেভা মেরিকের কয়েকটি চিঠি প্রকাশিত হয়, তখন সেখানে তাদের মেয়ের ব্যাপারে কথা বলতে দেখা যায়। যাই হোক, 1912 সালে আইনস্টাইন তার চাচাতো বোন এলসি আইনস্টাইনের সাথে একটি সম্পর্কে প্রবেশ করেন। পরে 1914 সালে যখন তার ব্যাপারে মিলেভা মেরিক জানতে পারেন, তখন তিনি তার 2 সন্তান হ্যান্স অ্যালবার্ট এবং এডওয়ার্ডকে নিয়ে জুরিচে ফিরে চলে যান এবং প্রায় 5 বছর তারা আলাদা ছিলেন। 1919 সালের 14 ফেব্রুয়ারিতে তাদের ডিভোর্স হয় এবং তিনি তার চাচাতো বোনকে বিয়ে করেন। এরপরে আবার তিনি 1923 সালে তার এক বন্ধুর ভাগ্নি বেটি নিউম্যানের সাথে সম্পর্ক শুরু করেন, যদিও এবার তার চাচাতো বোন তার প্রতি অনুগত ছিল। যাই হোক, 1933 সালে যখন তিনি আমেরিকায় আসেন, তখন তার স্ত্রী কিডনি রোগে আক্রান্ত হয় এবং 1934 সালে মৃত্যুবরণ করেন। তবে আমেরিকাতে আসার আগে তার অনেক গুরুত্বপূর্ণ কাজকর্ম এবং সফর বাকি আছে। লেটস গো। 1921 সালের 2 এপ্রিলে তিনি নিউ ইয়র্কে যান, যেখানে নিউ ইয়র্ক সিটির মেয়র তাকে সরকারিভাবে স্বাগত জানান। সেখানে তিনি প্রায় 3 সপ্তাহ বক্তৃতা প্রদান এবং অভ্যর্থনায় অংশ নিয়েছিলেন। 1921 সালের জুলাই মাসে তিনি মাই ফার্স্ট ইমপ্রেশন অফ দ্য ইউএসএ নামক একটি প্রবন্ধ প্রকাশ করেন, যেখানে তিনি আমেরিকানদের সম্পর্কে বলেন যে এরা খুবই বন্ধুত্বপূর্ণ, আশাবাদী, আত্মবিশ্বাসী এবং হিংসা ছাড়াই। তাছাড়া তিনি 1921 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। পদার্থবিজ্ঞানে তার অবদান এবং বিশেষত আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কিত সূত্র আবিষ্কারের জন্য। এরপরে 1922 সালে তিনি 6 মাস এশিয়া সফরের জন্য ব্যয় করেন, যেখানে অ্যালবার্ট আইনস্টাইন জাপান, সিঙ্গাপুর, সিলন মানে শ্রীলঙ্কা এবং বাধ্যতামূলক প্যালেস্টাইনে গিয়েছিল। টোকিওতে তার প্রথম পাবলিক বক্তৃতার পর তিনি ইম্পেরিয়াল প্যালেসে জাপানের 123তম সম্রাট ইয়োশিহিতে এবং তার স্ত্রীর সাথে দেখা করেছিলেন। হাজার হাজার দর্শক অ্যালবার্ট আইনস্টাইনকে এক ঝলক দেখার আশায় রাস্তায় ভিড় করেছিলেন। তিনি জাপান সম্পর্কে বলেন যে এদের মতো বিশুদ্ধ আত্মা আর কোথাও নেই। এরপরে তিনি বাধ্যতামূলক প্যালেস্টাইনে 12 দিন অবস্থান করেন, যেখানে তাকে একজন রাষ্ট্রপতির মতো স্বাগতম জানানো হয়েছিল এবং তিনি এটি দেখে খুশি হয়েছিলেন যে ইহুদি জনগণ বিশ্বে একটি শক্তি হিসেবে স্বীকৃতি পেতে শুরু করেছে। এরপরে 1923 সালে স্পেনের 2 সপ্তাহের জন্য আরেকটি সফরে যান, যেখানে তিনি স্প্যানিশ একাডেমি অফ সায়েন্সের সদস্যপদ পান, যা কিং আলফান্সো দা 13 দ্বারা স্থানান্তরিত একটি ডিপ্লোমা দ্বারা চিহ্নিত করা হয়েছিল। তাছাড়া অ্যালবার্ট 1922 সাল থেকে 1932 সাল পর্যন্ত
পর্যন্ত জেনেভা লিগ অফ নেশনসের সদস্য ছিলেন। এই সংস্থার মূল উদ্দেশ্য ছিল বিজ্ঞানী, গবেষক, শিক্ষক, শিল্পী এবং বুদ্ধিজীবীদের উৎসাহ দিয়ে এদের মধ্যে আন্তর্জাতিক বিনিময় প্রচার করা। 1925 সালে মার্চ এবং এপ্রিলে আইনস্টাইন এবং তার স্ত্রী দক্ষিণ আমেরিকা সফর করেছিলেন, যেখানে তারা প্রায় 1 সপ্তাহ ব্রাজিলে, 1 সপ্তাহ উরুগুয়েতে এবং 1 মাস আর্জেন্টিনায় কাটিয়েছিলেন। 1930 সালে যখন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে 2 মাসের গবেষণা ফেলোশিপের জন্য তাকে প্রস্তাব করা হয়, তখন অ্যালবার্ট আইনস্টাইন আবার যুক্তরাষ্ট্রে সফরে আসেন। পরবর্তীতে ক্যালিফোর্নিয়ার ভ্রমণ করেন, যেখানে তিনি ক্যালকাটার প্রেসিডেন্ট এবং নোবেল বিজয়ী রবার্ট অ্যান্ড্রুস মিলিগানের সাথে দেখা করেছিলেন। এদের দুইজনের চরিত্র খুবই সাদৃশ্যপূর্ণ ছিল, যেখানে রবার্ট মিলিগান ছিলেন একজন বৈজ্ঞানিক এবং দেশপ্রেমিক, ঠিক একইভাবে অ্যালবার্ট আইনস্টাইনও একজন বৈজ্ঞানিক এবং শান্তিবাদী ছিলেন। তাছাড়া আইনস্টাইনের এই শান্তিবাদিতা তাকে আপটন সিনক্লিয়ার এবং হলিউডের বিশেষ তারকা চার্লি চ্যাপলিনের সাথে বন্ধুত্ব করতে সাহায্য করেছিল। 1933 সাল যখন তিনি জানতেন যে জার্মানির নতুন চ্যান্সেলর অ্যাডলফ হিটলারের কারণে তিনি আর ইউরোপে ফিরে যেতে পারবেন না, তাই অ্যালবার্ট ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে তৃতীয়বারের মতো 2 মাসের প্রফেসরশিপ গ্রহণ করেন। অন্যদিকে জার্মানিতে তার পরিবার গোস্টাভো দ্বারা বারবার হয়রানির শিকার হয়, তাই অ্যালবার্ট এবং তার স্ত্রী ইউরোপে ফিরে আসার সিদ্ধান্ত নেয়, তার বন্ধুবান্ধবদের কাছ থেকে বারবার না আসতে বলার পরেও। যখন তিনি সমুদ্রে ছিলেন তখন জানতে পারেন যে নাৎসিরা তার সমস্ত সম্পদ লুট করে ফেলেছে, তাই তারা বেলজিয়ামের আন্টওয়ার্প শহরে অবস্থান করেন, যেখানে তারা একটি ভাড়া বাসায় ছিলেন। যদিও আমি হিটলারের ব্যাপারে আমার এই ভিডিওতে আলোচনা করেছি যে কিভাবে তিনি লক্ষ লক্ষ জনতার ব্রেন ওয়াশ করেছিল। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন, ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন ফাস্ট ফরওয়ার্ড করা যাক 1948 সালে, যখন জাতিসংঘের পার্টিশন প্ল্যান অনুযায়ী প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ইসরায়েলকে স্বীকৃতি দেন। তখন অ্যালবার্ট এটিকে দ্য ফুলফিলমেন্ট আওয়ার ড্রিম, অর্থাৎ আমাদের স্বপ্ন পরিপূর্ণতা পেল বলে ঘোষণা করেন, এবং 1950 সালে জেরুজালেম হিব্রু ইউনিভার্সিটির গভর্নর বোর্ডের দায়িত্ব পালন করলে তার লেখা সাহিত্যিক অধিকার হিব্রু বিশ্ববিদ্যালয়কে দিয়ে দেন, যেখানে তার অনেক মূল নথি অ্যালবার্ট আইনস্টাইন আর্কাইভসে রাখা আছে। এরপরে 1952 সালে ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি চ্যাম উইজবেন মৃত্যুবরণ করলে আইনস্টাইনকে ইসরায়েলের দ্বিতীয় রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তিনি তা প্রত্যাখ্যান করে দেন, এই বলে যে জনগণের সাথে আলাপ আলোচনা করার সক্ষমতা তার নেই। আর 17 এপ্রিল 1955 সালে আইনস্টাইন পেটের আওর্টিক অনিউরিজম ফেটে যাওয়ার কারণে অনেক রক্তক্ষরণের সম্মুখীন হয়, আর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে তিনি ততক্ষণে মারা গিয়েছেন যখন তার বয়স ছিল 76 বছর। এক কথায় অসাধারণ একজন ব্যক্তি ছিলেন, যে কিনা 300টিরও অধিক বৈজ্ঞানিক গবেষণাপত্র এবং 150টিরও বেশি বিজ্ঞান বহির্ভূত অর্থাৎ প্রযুক্তিগত গবেষণাপত্র প্রকাশ করেছেন, যেই কারণে 1999 সালে টাইম সাময়িকী আইনস্টাইনকে শতাব্দীর সেরা ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। তাছাড়া বিখ্যাত পদার্থবিজ্ঞানীদের একটি ভোটের মাধ্যমে জানা গিয়েছে তাকে প্রায় সকলেই সর্বকালের শ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী হিসেবে স্বীকৃতি দিয়েছে। তার একটি কথা মনে রাখা ভালো, লার্ন ফ্রম ইয়েস্টারডে, লিভ ফর টুডে, হোপ ফর টুমরো। Thank you.